আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা আদিব। সরি, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা আদিব, কনসালটেন্ট অফ রিজেনারেটিভ মেডিসিন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এতক্ষণ একটু দেরি করে আসার জন্য, প্রায় 15 মিনিটের মধ্যে আমি লেট করে লাইভে এসেছি, সেজন্য দুঃখিত। আজকের লাইভটি আমাদের একজন স্পেশাল গেস্ট ডক্টর মুজিবুল হক, যাকে আপনারা সবাই চিনেন, এনডিএন পিএইচডি, যিনি ইউএসএ থেকে প্র্যাকটিস করেন। তার সাথে আমার করার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে উনি একটু ব্যস্ত থাকার কারণে, এবং আবার ওনার যখন টাইম হচ্ছে তখন আমি একটু বিজি, সে কারণে আমি আসলে একাই আজকে লাইভটি করছি। বিকজ আমি লাইভটি করব, প্রি লাইভ পোস্ট আগে থেকে আপনাদের দিয়ে রেখেছি। আমি জানি আমার প্রচুর পেশেন্টস আছেন যারা হয়তো বা এই লাইভটি দেখার জন্য ওয়েট করছেন। সো আমি আমার লাইভটি আজকে এই টপিক নিয়ে করছি। ইনশাল্লাহ নেক্সট ডে ডক্টর হকের সাথে আমরা আবার এই টপিক নিয়ে অথবা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সো আমার পেজ থেকে, ডক্টর খালেদা আদিব বিনতে আব্দুল্লাহ, এই পেজ থেকে আমি আজকে যে টপিক নিয়ে আসলে লাইভটি করছি সেটা অলরেডি শেয়ার করেছি আমার প্রি লাইভ পোস্টে, এবং সেটি হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। সো ইসকেমিক হার্ট ডিজিজের কি রিজেনারেটিভ অথবা ফাংশনাল অ্যাপ্রোচ কী হতে পারে, এটার সিমটমস কী হতে পারে, এই জিনিসটা কী, সো এই সমস্ত কিছু নিয়ে আমি আমার লাইফটি সাজিয়েছি। সো বাই দিস টাইম আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা এখানে টেক্সট করবেন। আমি চেষ্টা করব সবগুলো অ্যান্সার করার জন্য ডিউরিং লাইফ টাইম। যদি লাইভের মধ্যে সবগুলো অ্যান্সার করতে না পারি, তাহলে অবশ্যই পরবর্তীতে আপনাকে ইনবক্স করে দিব। সো এখন একটু ওয়েট করে নিচ্ছি এবং লাইভটি একটু শেয়ার করে নিচ্ছি বিভিন্ন পেজে, ততক্ষণ আপনারা আমার সাথে সংযুক্ত হতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, এবং অনেক একটু দেরি করে আসার পরও আপনারা সবাই অনেকেই জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি আজকে টপিকটি আসলে শুরু করছি যে আমরা এটি একটি খুব আমি বলবো যে সিরিয়াস টপিক নাওএডেজ, এই জন্য যে ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক, অথবা যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই জিনিসগুলো নিয়ে প্রচুর পেশেন্টস আমরা আজকাল পাচ্ছি, এবং আমাদের সাথে ম্যাসিভ হার্ট অ্যাটাকের প্রচুর পেশেন্ট আসছে আমাদের কাছে অ্যাজ এ ডক্টর আমি পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে অনেক সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে অনেক অল্প বয়সেও মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্ট কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন অথবা আমাদের কাছে আসছেন যে রিং পরানো অথবা স্টেন্টিং করানো। সো এই বিষয়টি নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের সাথে বলতে চাই যে কিভাবে আপনারা বুঝবেন যে এই ইসকেমিক হার্ট ডিজিজটা কী, এটার রিস্ক ফ্যাক্টর কী, কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, এবং অফকোর্স এটার আমাদের অ্যাডভান্স মেডিকেল অ্যাপ্রোচ কী ট্রিটমেন্টের। কনভেনশনাল অ্যাপ্রোচ আমরা মোটামুটি সবাই জানি, বাট অ্যাডভান্স মেডিকেল অ্যাপ্রোচ কী। সো অলরেডি অনেক কোয়েশ্চেন শুরু করে দিয়েছেন, আমি আমার টপিকটা শুরু করতে পারিনি। একজন অনেক ধন্যবাদ, শাহিদ আহমেদ প্রশ্ন করেছেন আইবিএস এর প্রপার ট্রিটমেন্ট আছে কি। অবশ্যই আমি আইবিএস নিয়ে অনেক কাজ করছি। সো রিকোয়েস্ট থাকবে যে আমি যে পেজ থেকে লাইভ করছি, এই পেজে আইবিএস সম্পর্কে আমার রেকর্ডিং আছে, লাইভ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর খালেদা আদিব বিনতে আব্দুল্লাহ, সেই চ্যানেলে এবং ইডব্লিউ ভিলা মেডিকার পেজে আপনার আইবিএস সম্পর্কে আমার অনেকগুলো তথ্য জানতে পারবেন। এবং ফার্দার যদি আমার সাথে কনসাল্ট করতে হয়, আমি এখানে আমার সাথে যোগাযোগ করার ঠিকানাটি অ্যাড করে দিব। সো ইনশাল্লাহ কনসাল্ট করতে পারবেন। সো ইয়েস, আইবিএস এর একটি পার্মানেন্ট ট্রিটমেন্ট আমরা অ্যাডভান্স মেডিসিনে দিচ্ছি। সুজন ইয়ংা কোয়েশ্চেন করেছেন, আপু আমার প্রেশার বেশি, আমি এগুলো নিয়ে কথা বলছি, এই জন্য আমি আজকে আমার টপিকটি এটা। আমি চলে যাচ্ছি আমার টপিকে।
সো আমার টপিকটি ছিল যে প্রথমেই আমি যেটা বলতে চাই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা ইসকেমিক হার্ট ডিজিজ, যেটাকে সংক্ষেপে ডক্টররা লিখেন IHD, অথবা হার্ট অ্যাটাক, যেটা হচ্ছে সোজা বাংলায় আমরা বুঝি। এটা আসলে কি এবং কেন হয়, কখন হয়? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াম অর্থ হচ্ছে আমাদের যে হার্ট আছে সেখানে কিছু মাসেলস লেয়ার আছে। তার মধ্যে একটি মাসেলস লেয়ার, 3টি মাসেলস লেয়ার থাকে, তার মধ্যে একটি মাসেল লেয়ারের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। সো এই মায়োকার্ডিয়ামে যখন এটি এখানে আমাদের সব ধরনের হার্টের যে ব্লাড সাপ্লাইয়ের যে রক্তনালীগুলো আছে মায়োকার্ডিয়াম ঘেঁষে থাকে। সো মায়োকার্ডিয়াম যখন মায়োকার্ডিয়াম মাসেলসে যখন রক্ত সঞ্চালিত সঠিকভাবে হতে পারে না, তখনই আসলে ইসকেমিয়া ডেভেলপ করে। সো এটাকে যদি আমি এভাবে বলি যে আমাদের যে হার্টের মাসেল আছে সহজ ভাষায়, সেটি যখন পর্যাপ্ত পরিমাণে ব্লাড ফ্লো পাচ্ছে না, এবং আমরা জানি যে আমাদের ব্লাডে যে RBC বা রেড ব্লাড সেল আছে তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, এবং হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন ক্যারি করে আমাদের ব্লাড পুরো বডিতে। সো যখন আমাদের কোনো কারণে এই অক্সিজেন যুক্ত ব্লাড আমাদের হার্টের মাসেলে ঠিকমতো সার্কুলেট করতে পারে না, বা হার্ট মাসেল ঠিকমতো অক্সিজেন যুক্ত ব্লাড পায় না, ঠিক ওই সময়টাকে আমরা বলি ইসকেমিয়া। ইসকেমিয়ার যদি একটু সহজ বাংলা ভাষায় বলি, এটাকে আমরা পচন বলতে পারি, এটাকে আমরা ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত অনেক কিছুই বলতে পারি। সো এর অর্থ হচ্ছে ব্লাড সাপ্লাই না পেলে যেটা হয়, সেখানে এই জায়গাটা আস্তে আস্তে পচে যেতে থাকে, ইনঅ্যাক্টিভ হয়ে যেতে থাকে, এবং হার্টের যতগুলো সেল আছে, হার্টের মাসেল সেল থাকতে পারে, বিভিন্ন ধরনের সেলস আছে, এই সেলসগুলো ড্যামেজ হতে থাকে। সো দিস ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো এর অর্থ হচ্ছে যখন আমাদের হার্টের মাসেল, যেটাকে আমরা মায়োকার্ডিয়াম বলছি, যেখানে মেজরিটি অফ ব্লাড ভেসেলস অথবা রক্তনালী থাকে, সেটি সঠিকভাবে অক্সিজেন সম্পূর্ণ রক্ত পাচ্ছে না, তখন সেখানে ইসকেমিয়া ডেভেলপ করছে, এবং এটি যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন এটি হার্ট অ্যাটাকে রূপান্তরিত হয়। কয়েকটি কোশ্চেন এসেছে, আমি একটু কোশ্চেন নিয়ে নিই, কারণ অনেকগুলো কোশ্চেন পেয়ে গেছি, পরে আমি হয়তো মিস করে যাব। যদি আমি মিস করে যাই আমি পরে আপনাকে ইনবক্স করব। মাকসুদ লয়েস বলেছেন আমার প্রেশার বেশি লো, এবং আমার ঘুম কম, আমার খাবারের রুচি কম। মাকসুদ লয়েস, এটি আসলে প্রেশার লো, এটা জানতে হলে আপনাকে 7 দিন ব্লাড প্রেশার মনিটর করতে হবে, সকালে এবং বিকালে। সকালে ঘুম থেকে ওঠার পরে এবং বিকালে আফটার টেকিং সাম রেস্ট, কোনো কাজ থেকে এসে নয়। তারপরে আমরা আসলে, এবং এই মনিটরিং যে 7 দিনের রেকর্ডিং, সেটা কোনো ডক্টরকে দেখাতে হবে, এবং ডক্টর ডিসাইড করবে যে আপনার প্রেশার লো কিনা। এবং ঘুম যদি কম হয়, ঘুম কমের জন্য অবশ্যই কোনো না কোনো আন্ডারলাইন কজ আছে। ঘুম কম হওয়া হচ্ছে একটি সিমটম, কিন্তু এটি যে কোনো একটি রুট কজ আছে, যে রুট কজটাকে যদি আমি ট্রিট করি তাহলে আপনার ঘুম আবার আগের মতো চলে আসবে। খাবারের রুচি কম, এখানেও এটি একটি সিমটম, এখানেও একটি আন্ডারলাইন ডিজিজ থাকতে পারে। সো অবশ্যই আমি প্রেফার করব আপনি আপনার নিকটস্থ ডক্টর কনসালটেশন করুন, অথবা যদি চান আমি WVILA-মেডিকাতে আছি, অথবা আমি আমার কনসাল্ট করার যে নাম্বার সব কিছু এখানে শেয়ার করব, আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো। একজন কোশ্চেন করেছেন পেটের ভেতরে ব্যাড ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসগুলোকে কীভাবে কিল করবো ম্যাম প্লিজ। পেটের আমরা এটাকে বলি, আসলে আজকে আমাদের IBS রিলেটেড বা পেটের ডাইজেশন রিলেটেড টপিক নয়, হার্ট রিলেটেড টপিক। একটা মাত্র আমি যেভাবে আমার টপিকটি সাজিয়েছি তার একটা পার্ট আমি বলেছি, তারপর আমি কোশ্চেনগুলো একটু বলে নিই যে আসলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এখানে যদি ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো যদি বেশি হয়ে যায়, এগুলোকে কিল করতে হলে আমাদের বডিকে ডিটক্স করতে হবে। সো ডিটক্স করতে হলে আমরা বিভিন্নভাবে ডিটক্স করতে পারি। আমরা খাদ্যের মাধ্যমে, ফুড অভ্যাসের মাধ্যমে ডিটক্স করতে পারি, আমরা এক্সারসাইজের মাধ্যমে ডিটক্স করতে পারি। আমরা বিভিন্ন ডিভাইস আছে এখন জার্মান বেসড, যেরকম তার মধ্যে কোলন হাইড্রোথেরাপি আছে, হোল বডি হাইপারথার্মিয়া আছে, এগুলোর মাধ্যমে ডিটক্সিফিকেশন কিন্তু করতে পারি। সো অবশ্যই এগুলোকে কিল করতে হলে আপনাকে ডিটক্সিফিকেশনে যেতে হবে এবং ভালো ব্যাকটেরিয়াকে গ্রো করার সুযোগ দিতে হবে। সেজন্য প্রপার ভালো ব্যাকটেরিয়াযুক্ত খাবার খেতে হবে, প্রয়োজনে সাপ্লিমেন্টস নিতে হবে। WVILA-মেডিকাতে আপনি এই ট্রিটমেন্টগুলো খুব ইজিলি পেয়ে যাবেন। এরপর একজন কোয়েশ্চেন করেছেন রাকিব আহমেদ মিলন, IBS এর আধুনিক চিকিৎসা ব্যয়বহুল কেমন?
আসলে চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল কতটুকু এটি ডিপেন্ড করে আপনার যে অসুস্থতা তার সিভিয়ারিটি কতটুকু তার উপরে। সো পেশেন্টসের সিভিয়ারিটির উপরে কতগুলো ট্রিটমেন্ট লাগবে, কতগুলো সেশন লাগবে, কতদিন ধরে আপনাকে সাপ্লিমেন্টস নিতে হবে, কতদিন ধরে আপনাকে একটি মেনটেইনড লাইফস্টাইলে থাকতে হবে। আসলে মেনটেন লাইফস্টাইলে সারা জীবনই থাকতে হবে, বাট স্পেসিফিক এটি লাইফস্টাইলে থাকতে হবে, এই বা ডিটক্স করতে হবে, হোয়াট এভার ইট ইজ, এটা ডিপেন্ড করবে আপনার ডিজিজের সিভিয়ারিটির উপরে। সো আপনি প্লিজ কনসাল্ট করুন, আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনার কি কতটুকু সিভিয়ারিটি এবং আপনার জন্য খরচটা কীরকম হবে। অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। কে একজন কোয়েশ্চেন করেছেন মোহাম্মদ রাসেল শেখ, অ্যাবডোমেন সবসময় কেন ভার হয়ে থাকে? হজমের জন্য কি চিয়া সিড, অ্যাপেল সিডার ভিনেগার, অর্গ্যানিক কোকোনাট অয়েল কি সাহায্য করে? ওকে, সো অবশ্যই চিয়া সিড, তারপরে অ্যাপেল সিডার এবং অর্গ্যানিক কোকোনাট অয়েল ইজ ভেরি গুড ফর হেলথ, কিন্তু তার আগে একটু জেনে নিতে হবে যে এগুলোতে আপনার কোনো অ্যালার্জি আছে কি না। অনেকের আমি দেখেছি অ্যাপেল সাইডারে অথবা অ্যাপেলে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনার ফুড অ্যালার্জি টেস্টটি করে নিতে হবে। এবং অ্যাবডোমেন যদি ভারী ভারী লাগে, এটি শুধু ডাইজেশনের কথা চিন্তা না করে এক্ষেত্রে আমরা আরও বিভিন্ন ধরনের ডিজিজ অথবা কন্ডিশন চিন্তা করি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা লিভারটা একটু দেখি, লিভার এনজাইম কেমন আছে, স্টমাক অ্যাসিডিটি আছে কিনা। সো অনেকগুলো জিনিস, বিশেষ করে লিভার এবং গল ব্লাডার এখানে খুবই ইম্পর্টেন্ট। সো অ্যাবডোমেন ভার হয়ে থাকা বা ডিসকমফোর্ট ফিল করা, এখানে শুধু ইনডাইজেশনের জন্য না হয়ে আরও কিছু কারণ এর সাথে সংযুক্ত হতে পারে। সো ডেফিনেটলি আপনার এটি প্রপার ডায়াগনোসিস আন্ডারে যেতে হবে। আশা করি রাসেল শেখ আপনি আপনার উত্তরটা পেয়েছেন, এবং ডিটেলসের জন্য প্লিজ আমাদের সাথে কনসাল্ট করুন। আমি আমার লাইভ শেষে এখানে আমার সাথে কনসাল্ট করার জন্য অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব। ধন্যবাদ। একজন কোয়েশ্চেন করেছেন জানে আলম, আমার বিপি 130/90 থাকে, ঘুম কম হয়, আমার কি প্রেশারের ওষুধ খেতে হবে? ওকে, আপনার জন্য সেম আনসার জানে আলম সাহেব, যে বিপি 130/90 কতদিন ধরে এই টাইপের বিপি থাকে? 7 দিন, সকালে এবং বিকালে দুবার ব্লাড প্রেশার মনিটর করে তারপরে একজন ডক্টর অথবা আমাকে কনসাল্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আসলে সাজেস্ট করব যে আপনার আদৌ মেডিসিনের দরকার আছে না লাইফস্টাইল চেঞ্জ করলেই আপনি ভালো থাকতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন। গুলশান রহমান চৌধুরী, আসসালামু আলাইকুম ম্যাডাম, জয়েন্ট পেইনের নার্ভ প্রবলেম সাফার করছি, কী করবো প্লিজ বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয়েন্ট পেইনের জন্য আসলে আমি যে ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি প্রেফার করি সেটা হচ্ছে, যদি জয়েন্ট পেইনের অনেকগুলো কারণ থাকে, যদি এটি রিউম্যাটিক আর্থ্রাইটিস না হয়, যদি ডিজেনারেটিভ চেঞ্জ, বয়সের সাথে হাড়ের ক্ষয়ের যে জয়েন্ট পেইন সেটা হয়, সেক্ষেত্রে পিআরপি অথবা প্লেটলেট রিচ প্লাজমা যে ট্রিটমেন্টটা, এটা কিন্তু খুবই উপকারী, এবং এই ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা যেটা করতে পারবো যে আপনার ডিজেনারেশন বা হাড়ের যে ক্ষয় সেটাকে পার্মানেন্টলি রোধ করতে পারবো। এছাড়া আমরা জয়েন্ট পেন কেন হচ্ছে, আপনার বডিতে ক্যালসিয়ামের অভাব আছে কিনা, ভিটামিন ডি এর অভাব আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই দেখব। এবং আপনি বলছিলেন যে নার্ভ প্রবলেম, সো নার্ভ প্রবলেম অনেক সময়, যদি আমি জানি না আপনার ডায়াবেটিস আছে কিনা, যদি ডায়াবেটিস থাকে সেখান থেকে নার্ভ ইস্যুস হয়। সো নার্ভের কী প্রবলেম, অনেক সময় দেখা যায় যে হাড় চেপে আসে, তখন নার্ভগুলো কম্প্রেসড হয় এবং তখন পেইনটা বেশি ফিল হয়। সো আমাদের ইউডব্লিউ ভিলামেডিকাতে আমরা হোল বডি হাইপারথার্মিয়ার মাধ্যমে এই ডিজিজগুলো, নার্ভের ডিজিজগুলো ট্রিট করি। সো এখানে সলিউশন আছে, আপনি চাইলে কনসাল্ট করতে পারেন। ওকে, শরীফ নুরুল আফসার, লং টাইম হার্ট মেডিসিন ইফেক্ট প্লিজ ডিসকাশন। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন আসলে যে অনেক দিন ধরে হার্টের ওষুধ খেলে কোনো সাইড ইফেক্ট আছে কি না, এটা নিয়ে ডিসকাস করতে। এই ব্যাপারে আমি এই কথা বলবো, তবে একটু ছোট্ট করে বলে নিই, যে কোনো মেডিসিন লং টাইম খাওয়াটা আমরা সাজেস্ট করি না। অ্যাকুইট কন্ডিশনে মেডিসিন অবশ্যই দরকার, তবে যেই মেডিসিন যদি খুব জরুরি কিছু মেডিসিন হয়, যেটি ডক্টর আপনাকে সাজেস্ট করেছেন, সেক্ষেত্রে ন্যাচারাল সাপ্লিমেন্টের মাধ্যমে যদি সেটাকে কভার করা যায় আমরা সেটা প্রেফার করি। আর যদি না করা যায়, দু একটি মেডিসিন অবশ্যই আপনাকে হয়তো বা খেতে হবে। সেক্ষেত্রে যেন বডির আদার অর্গানগুলো ভালো থাকে, সেজন্য আমরা প্রিভেন্টিভ মেজারমেন্ট নেই, এবং আমরা বডি ডিটক্সিফিকেশন,
রিপেয়ার এবং রিজুভিনেশনের মাধ্যমে আপনার বডিকে ভালো রাখি। কারণ আমরা আসলে চেষ্টা করি দু ধরনের ট্রিটমেন্টকে ব্যালেন্স করতে। সো এই ব্যালেন্স যদি করতে যাই তাহলে অবশ্যই আপনি যে মেডিসিন খাচ্ছেন সেটার সাইড ইফেক্টসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আবার মেডিসিন না খেলে তার যে অপকারিতা সেটাও মাথায় রাখতে হবে, এবং সাইড ইফেক্টসগুলো প্রিভেন্ট করতে হলে কী করা যায় সেটাও করতে হবে। সো ইটস এ কম্বিনেশন ট্রিটমেন্ট, এবং ইনশাল্লাহ তাহলে যদি আপনি কম্বিনেশন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান তাহলে আপনার কোনো সাইড ইফেক্টস হবে না। ওকে, আসলে অনেক প্রশ্ন, আমি আমার টপিকটাতে আসতে পারছি না। অনেকে থ্যাংক ইউ বলেছেন, অনেক ধন্যবাদ। সকালে সালেহ আহমেদ প্রশ্ন করেছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে পায়ের গোড়ালির মাঝে প্রচুর ব্যথা করে, এটা অনেক সময় ইউরিক অ্যাসিড বেশি হওয়ার জন্য হয়। সো এই ক্ষেত্রে পেশেন্টের সালেহ আহমেদ, আমি আপনার বয়সটা জানি না, আপনি কাইন্ডলি আপনার ইউরিক অ্যাসিডটি টেস্ট করে নেবেন, এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম অবশ্যই আমরা টেস্ট করি। এছাড়া আরও কিছু কারণে পায়ের গোড়ালি ব্যথা করতে পারে, সেগুলো হাড়ের ডিজেনারেশন এবং অন্য কোনো কারণে। সো অফকোর্স অনেক সময় থাইরয়েডের ইস্যুস থাকলেও এটা হয়। সো অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে একটি প্রপার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের আন্ডার যেতে হবে। সো সালেহ আহমেদ রিকোয়েস্ট করব যে আপনি ডক্টর কনসালটেশন করুন এবং এটি প্রপার ডায়াগনোসিসের আন্ডারে আসুন। নূর করিম প্রশ্ন করেছেন, সালাম নেবেন, আমার স্ত্রীর ঘাড়ের রগ ব্যথা করে, প্রেশার 120/80 থাকে, ডায়াবেটিস আছে, কিছুটা নিয়ন্ত্রণে, জোলিয়াম খাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হয় মাঝে, লাইফ ফলো করা হচ্ছে। ওকে ওকে, সো অনেকগুলো প্রবলেম। আপনার স্ত্রীর ঘাড়ের ব্যথা, 120/80 ব্লাড প্রেশার, এটা সিমস কোয়াইট নর্মাল। ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রণে। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণটা শুধু ব্লাড সুগারের নিয়ন্ত্রণের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আপনার বডির বাকি যে অর্গ্যানগুলো আছে সেগুলো ভালো আছে কি না। জোলিয়াম সিডেটিভ বা ঘুমের ওষুধ, এটা যত কম খাওয়া যায় ততই ভালো। সো ঘাড়ের ব্যথা হাড় থেকে হতে পারে, সো আমরা হাড়ের ডিজেনারেটিভ চেঞ্জটা দেখব এবং ডায়াবেটিসটা কন্ট্রোল করার চেষ্টা করব, এবং ঘুমের ওষুধ যেন খেতে না হয় সেজন্য আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। সো নূর করিম, আপনার ওয়াইফের ট্রিটমেন্ট আমাদের কাছে আছে বা আমরা এটা ট্রিটমেন্ট করতে পারছি অ্যাডভান্স মেডিকেল সায়েন্সের রিজেনারেটিভ অ্যান্ড ফাংশনাল মেডিসিনের মাধ্যমে। সো প্লিজ কনসাল্ট করবেন আমি যখন আমার অ্যাড্রেস দেব সেই অ্যাড্রেসে। থ্যাংক ইউ। রাকিব ইসলাম, কোয়েশ্চেনগুলো আমি আবার একটু পরে নিয়ে নেই। আমি একটু আমার যে টপিকে হার্ট ডিজিজ নিয়ে কথা বলছিলাম এটা একটু বলে নিই, যে হার্ট ডিজিজ কী, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া কী, এটা আমি বলেছি। এরপরে খুব ছোট্ট করে বলবো যে রিস্ক ফ্যাক্টর কী কী কারণে একটা পেশেন্টের বা একজন মানুষের হার্ট ডিজিজ হতে পারে। নাম্বার 1 হচ্ছে এইজ। ছেলেদের জন্য আমরা সাধারণত এই এইজটাকে আফটার 45 পরে, সাধারণত এখানে এক্সেপশন আছে, 45-এর পরে আমরা মনে করি যে তাদের হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হওয়ার একটা পসিবিলিটিস আছে, এবং মেয়েদের ক্ষেত্রে এটা 55-এর পরে। সো মেয়েদের ক্ষেত্রে সবসময় এটা কেন একটু এজটা বেশি, বিকজ মহিলাদের 45 বা 50 এইজে মেনোপোজ হয়ে যায়। এর অর্থ হচ্ছে যে রেগুলার যে পিরিয়ড আছে বা মাসিক আছে সেটি বন্ধ হয়ে যায়, তখন বডিতে অনেক হরমোনাল ইমব্যালেন্স হয় এবং এস্ট্রোজেন প্রজেস্টেরনের একটা ইমব্যালেন্স হয়। এই কারণে এই সময় অনেক সময় হার্টের অনেকে হরমোন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট নেন, এটি একটি রিস্ক ফ্যাক্টর অফ হার্ট ডিজিজ। এই জন্য মহিলাদের ক্ষেত্রে বয়সটি সাধারণত 55-এর উপরে এবং পুরুষদের ক্ষেত্রে 45-এর উপরে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি কোনো স্পেসিফিক আসলে এজ নেই, এখন সব এজেই হার্ট অ্যাটাক অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা আইএইচটি হচ্ছে। নাম্বার 2 যদি বলি, স্মোকার। সো যারা স্মোকিং আছেন তাদের দে আর দ্য হাই রিস্ক ফ্যাক্টর অফ এনি কাইন্ড অফ ইসকেমিক হার্ট ডিজিজ। এছাড়া যাদের ডিসলিপিডিমিয়া বা হাই কোলেস্টেরল আছে অথবা হাই ট্রাইগ্লিসারাইড আছে, এইচডিএল কম আছে, এলডিএল বেশি আছে। এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে গুড ফ্যাট, এটা যদি কারো 40-এর নিচে থাকে মানে কম আছে, এটি হার্টকে প্রোটেক্ট করে, ব্লাড ভেসেলসকে হেল্প করে ব্লাড ফ্লো ভালোভাবে হওয়ার জন্য। সো এটি যদি কারো কম থাকে সেক্ষেত্রে বাড়াতে হবে, এবং এলডিএল যেটা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সেটিকে কমাতে হবে, এটা ব্যাড ফ্যাট। সো ব্যাড ফ্যাটটাকে অবশ্যই কমাতে হবে, এটি আসলে ব্লাড ক্লট করতে অথবা ইসকেমিয়া করতে হেল্প করে। সো অবশ্যই এলডিএল কমাতে হবে, এইচডিএল বাড়াতে হবে।
এছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা রিস্ক ফ্যাক্টর অফ হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ। এছাড়া যারা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশে আমরা যেটা কম বয়সে কেন দেখছি এত হার্ট ডিজিজ, সেটি হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে এমন একটি লাইফস্টাইল যেটাতে আমরা অভ্যস্ত, সাধারণত আমরা ডেস্ক জব করি, এবং এই কোভিড-19 এটি অনেক বেড়ে গেছে। আমরা যারা রেগুলার এক্সারসাইজ করতে পারছি না, তাদের জন্য বারবার আমি প্রত্যেকটা লাইফে একটা মেসেজ দিই যে বাড়িতে যারা আগে বাইরে হাঁটতেন কিন্তু কোভিডের জন্য হাঁটতে পারছেন না বলছেন, তারা অন্তত নিজেদের বাসায় 30 মিনিটস টু 45 মিনিটস সিম্পল ওয়াক করবেন। এতে কিন্তু আপনার ব্লাড ফ্লো বা ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে। সো আশা করি উত্তরটা পেয়েছেন। সো এছাড়া যারা ওবেসিটি বা ওবেস পেশেন্টস, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা হাই রিস্ক ফ্যাক্টর অফ এনি কাইন্ড অফ ইসকেমিক হার্ট ডিজিজ। আমরা জেনে গেলাম যে আমাদের কী কী রিস্ক ফ্যাক্টর আছে ইসকেমিক হার্ট ডিজিজের। সো যদি এই কয়েকটির মধ্যে কেউ পড়ে থাকেন, এইজ, ডায়াবেটিস, ওবেসিটি, কোলেস্টেরল বেশি, এছাড়া সেডেন্টারি লাইফস্টাইল, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হাই ব্লাড প্রেশার। যাদের ব্লাড প্রেশার হাই আছে, মেডিসিন নেওয়ার পরেও অথবা মেডিসিন নেওয়া অবস্থায় নর্মাল আছে, কন্ট্রোলে আছে, বাট হাইপারটেনসিভ পেশেন্ট, তারাও কিন্তু রিস্ক জোনে থাকে হার্ট অ্যাটাকের। সো যাদের এই রিস্ক ফ্যাক্টর একটিও প্রেজেন্ট আছে, তারা দেরি না করে অবশ্যই রেগুলার অ্যাটলিস্ট এভরি 6 মান্থস ইন্টারভেল একটি ইকো অথবা ইটিটি করে নিচের হার্টটি ভালো আছে কিনা এবং আদার যে অ্যাবনর্মালিটিস আছে এটি রেগুলার একটা চেক আপ করে নিতে হবে। সো আমি এখন একটু কিছু কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। একজন কোয়েশ্চেন করেছেন সকালে ওকে, এটা পড়েছি। একজন কোশ্চেন করেছেন সামান চৌধুরী, সিজোফ্রেনিয়া রোগী সম্পূর্ণ সুস্থ, ওষুধ না খেলে ভালো থাকে, ওষুধ ছাড়তে পারবে কি? ওকে, এটা সিজোফ্রেনিয়া আসলে একটি ফাংশনাল ডিসঅর্ডার। সো এই ফাংশনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা বলি যে ওষুধ ছাড়া আমরা চেষ্টা করব ওষুধ কমিয়ে নিয়ে আসতে। আসলে সিজোফ্রেনিয়া পেশেন্টদের যেটা মেইন ইস্যুস সেটা হচ্ছে তাদের ব্রেন সেলসগুলো আছে, যে ব্রেন সেলের যে কানেক্টিভিটিগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যায় অথবা ওগুলো ঠিকমতো কাজ করে না। সো উই হ্যাভ আ গুড ডিভাইস যেটাকে আমরা বলছি রাশা অথবা সাউন্ড থেরাপি। এটির মাধ্যমে আমরা ব্রেন সেলসগুলোকে কানেক্টেড করে দিই। সেই ক্ষেত্রে সিজোফ্রেনিক পেশেন্টসরা অনেক সময় দেখা যায় যে ওষুধ ছাড়াও ভালো থাকেন। কিন্তু আবারও বলছি, এটি ডিপেন্ড করবে পেশেন্টের সিভিয়ারিটির উপরে। পেশেন্ট সিজোফ্রেনিয়ার কোন স্টেজে আছে, কত মাইল্ড, মডারেট, সিভিয়ার, তার উপরে ডিপেন্ড করে। তবে হ্যাঁ, আমরা যদি আমাদের সাউন্ড ট্রিটমেন্ট এবং আদার্স ডিটক্সিফিকেশনের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশন, সোশ্যালিজম, এগুলো সব কিছুর মাধ্যমে ট্রিটমেন্ট করি, তাহলে মেডিসিন অবশ্যই কমিয়ে নিয়ে আসা সম্ভব। ক্যান্ডিডা ইনফেকশন নিয়ে একজন কোয়েশ্চেন করেছেন, কিন্তু আমি প্রশ্নটা বারবার হারিয়ে ফেলছি। ওকে, সো এখন আমি আমার যে টপিক সেখানে ফিরে আসছি যে এই হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ কেন হচ্ছে, বা প্যাথোজেনেসিস বা কেন ইসকেমিক হার্ট ডিজিজ হয়, এটা কিন্তু অনেকেই জানেন না অথবা জানার চেষ্টা করেন না। সো এটা আমি একটু শর্ট করে বলবো, যদি এটা মেডিকেল পার্ট, তারপরে আমি একটু শর্ট করে বলি যে কেন হচ্ছে। আমি তো রিস্ক ফ্যাক্টরগুলো বললামই। আমাদের যে মায়োকার্ডিয়াম মাসেলের মধ্যে যে রক্তনালীগুলো আছে, সেখানে যদি কোনো এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে কোনো একটি প্রেজেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের ব্লাড ফ্লো যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে ইনফ্রাকশন অথবা ইসকেমিয়া ডেভেলপ হওয়ার চান্স থাকে। ব্লাড ফ্লো ভালো না থাকার কারণ কী কী?
ব্লাড ফ্লো ভালো না থাকার 1 নম্বর কারণ তো আমি বললামই যে হাইপারটেনশন। এছাড়াও কোলেস্ট্রল যদি বেড়ে যায় তখন কোলেস্ট্রল যেটা এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটি আসলে ভারী একটি পদার্থ বা ট্রাইগ্লিসারাইড, এটি জমে যায় এবং এটি রক্তনালীর মধ্যে জমে যেয়ে রক্তনালীগুলোকে চিকন করে ফেলে এবং এভাবে আস্তে আস্তে বিভিন্ন মিনারেলস বিশেষ করে ক্যালসিয়াম এদের সাথে সংযুক্ত হয়ে একটি ব্লকের মতো তৈরি করে এবং একটা সময় রক্তনালীকে একদম ব্লক করে দেয় এবং যখন ব্লক করে দেয় তখন ব্লাড এক পাশ থেকে আরেক পাশে পাস হতে পারে না, ঠিক ওই মুহূর্তে হার্ট অ্যাটাকটি হয়। এটি একটি রক্তনালীতে হতে পারে, মাল্টিপল রক্তনালীতে হতে পারে। সাধারণত একটি অথবা দুটি রক্তনালীতে হলে আমরা সার্জারিতে যদি অ্যাকুইট কন্ডিশনে হয় তাহলে রিং করানো হয় অথবা স্টেন্টিং করানো হয়, কিন্তু 3-4টি একসাথে হলে অনেক সময় দেখা যায় যে বাইপাস সার্জারি করতে হয়। এটা হচ্ছে কনভেনশনাল মেডিসিন ট্রিটমেন্ট। কিন্তু আমরা যদি ফাংশনাল অ্যাপ্রোচ অথবা রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট বলি তাহলে যদি ব্লক হয়েই যায় বা পেশেন্টের যদি কোনো অ্যাকুইট সিমটম অর্থাৎ চেস্ট পেইন অথবা ভমিটিং, রেস্টলেসনেস এই জিনিসগুলো না থাকে তখন আমরা কিছু মেডিসিনের মাধ্যমে, যেটাকে আমরা বলি ফসফোলিপিড ইনফিউশন এবং কেলেশন, এর মাধ্যমে ক্যালসিয়ামটাকে সরিয়ে দিয়ে এই যে প্ল্যাক্সটা ফর্মেশন হয় অথবা যে ব্লকেজের জন্য যে রক্ত জমে যাওয়া এই প্ল্যাক্সটাকে আমরা আস্তে আস্তে রিমুভ করে দিই। বাট ইট টেক্স 3 to 6 months সময় নেবে এবং এই সময় আমাদের খেয়াল রাখতে হবে পেশেন্টের আদার যে অর্গানগুলো আছে সেগুলো প্রপারলি প্রোটেক্টিভ আছে কিনা। সো লিভার ডিটক্স অ্যান্ড এভরিথিং, লিভার এনজাইম ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা, এই জিনিসগুলোকেও আমাদের টেক কেয়ার করতে হবে। সো সার্জারি ছাড়াও যদি পেশেন্টের অ্যাকুইট কন্ডিশন না থাকে তাহলে কিন্তু আমরা এই আমাদের যে কারণে হার্ট ব্লক হচ্ছে সেটা আমরা ট্রিটমেন্ট অ্যাডভান্স মেডিসিন করতে পারছি। সো এরপরে প্যাথোজেনেসিস আরেকটি যেটি আছে যে কেন হার্ট অ্যাটাক হচ্ছে, রক্তনালী চিকন হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের বডিতে অনেক টক্সিক ম্যাটেরিয়াল জমে যায়, যেমন লেড, আর্সেনিক, মার্কারি। এই জিনিসগুলো রক্তকে অনেক ভারী করে ফেলে, তখন ব্লাড ফ্লোটা খুব স্লো হয়ে যায়। সো আমাদের মায়োকার্ডিয়াম অথবা হার্টের পাম্প করার জন্য যতটুকু ব্লাড প্রতি সেকেন্ডে যত ml ব্লাড প্রয়োজন অতটুকু যখন পায় না তখন হার্ট খুব দ্রুত পাম্প করে, কারণ এটি হচ্ছে ফিজিওলজি বা আল্লাহ তাআলা আমাদের বডিকে এভাবে তৈরি করে দিয়েছেন যে আমরা যেন প্রপারলি সবসময় ব্লাড সার্কুলেশনটা পাই। সো হার্ট সবসময় ট্রাই করে পুরো বডিকে ব্লাড সার্কুলেশনটা দেওয়ার জন্যে। সো হার্ট খুব দ্রুত যখন পাম্প করতে থাকে একটা সময় সে ফ্যাটিক হয়ে যায় এবং কন্ট্রাকশন আর মানে পাম্পিং পাওয়ারটা তার কমে যায় এবং সে টায়ার্ড হয়ে যায় এবং তখন এটি হার্ট অ্যাটাক হয়ে যায়। সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস। আমি খুবই লেম ল্যাঙ্গুয়েজে বললাম আপনাদের বোঝার জন্য যে হার্ট অ্যাটাক কেন হয়। অনেকেই বলে, অনেকে আবার ব্রেন স্ট্রোকের সাথে হার্ট অ্যাটাক কনফিউজ করে ফেলেন। এটা একদম কনফিউজ করার মতো কোনো বিষয় নেই। ব্রেন স্ট্রোক এক ধরনের জিনিস এবং হার্ট অ্যাটাক সম্পূর্ণ অন্য জিনিস। সো অবশ্যই হার্ট অ্যাটাক সাধারণত কোলেস্টেরল জমে ব্লকেজ হয়ে রক্তনালী বন্ধ হয়ে গেলে, ব্লাড পাস করতে না পারলে এক পাশ থেকে আরেক পাশে, তখনই হার্ট অ্যাটাকটা হচ্ছে। অথবা যদি রক্তনালীর মধ্যে দেখা যায় যে অনেক সময় যেটা আমি বললাম যে টক্সিন ম্যাটেরিয়াল জমার কারণে ব্লাড ফ্লোগুলো ঠিক মতো হতে পারছে না, স্লো ডাউন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই মায়োকার্ডিয়াল ইনফেকশন অথবা হার্ট অ্যাটাক হচ্ছে। সো হার্ট অ্যাটাকের প্যাথোজেনেসিসটা আমি বলে ফেললাম। এরপরে আমি একটু কোয়েশ্চেন নিয়ে নিই। সামান চৌধুরী প্রশ্ন করেছেন ব্রেইনের ওষুধ খাওয়ার কারণে হয়তো বা, কোয়েশ্চেনটা কমপ্লিট না, সরি সামান চৌধুরী, আমি বুঝতে পারিনি ব্রেনের ওষুধ কারণে হয়তো বা কী বলতে চেয়েছেন। আশা করি এরপরে আপনি একটু বলবেন সুন্দর করে। ক্যাটালিক রিফর্মিং হার্ট অ্যাটাক হলে বুঝবো কীভাবে আর বাসায় কোনো প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া যাবে? অফকোর্স আমার এই পরের টপিকটি এটি খুবই ইম্পর্টেন্ট টপিক যে হোয়াট আর দ্য সিমটমস অফ হার্ট অ্যাটাক। সো এই জিনিসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটি না জানলেই নয় যে হার্ট অ্যাটাকের সিমটমস কী কী। সো প্রথমেই যদি বলি যে হার্ট অ্যাটাকের সিমটমস, সবাই একটি ধরেই নেন যে চেস্ট পেইন হচ্ছে হার্ট অ্যাটাকের সিমটম, কিন্তু নট অলওয়েজ, ট্রাস্ট মি। সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে খুব ইম্পর্টেন্ট কয়েকটি জিনিস, যে চেস্ট পেইন তো একটি আছেই, এটি একটি কমন সিমটম, ম্যাক্সিমামেরই এই সিমটমটা হয়। এছাড়াও
অনেকের নেক পেইন অথবা জ পেইন হয়, এই জায়গাটাকে আমরা জ বলছি, জ লাইন বা জ পেইন। অনেক সময় দেখা যায় এটা চেপে আসছে এবং নেক পেইন হচ্ছে। সো অনেকে মনে করে যে ঘাড়ে ব্যথা, শুতে অসুবিধা হচ্ছে বা শোয়ার কোনো প্রবলেম হচ্ছে, সেইখান থেকে নেক পেইন হচ্ছে। এ ধরনের কিছু মনে করে জিনিসটাকে অ্যাভয়েড না করে আপনি এই ধরনের কোনো পেইন যদি সাফার করেন তাহলে সাথে সাথে ডক্টর দেখাবেন। আর মনে রাখবেন এই জিনিসটা খুব সাডেন অ্যাটাক, হ্যাঁ, এটা খুব কন্টিনিউয়াস পেইন না। হার্টের যে কোনো পেইন খুব সাডেনলি হয় এবং খুব অল্প সময়ের জন্য থাকে এবং সেটা চলে যায়। সো সেই জন্য নেক পেইন অথবা জ পেইন যদি থাকে কারো, হঠাৎ করে যদি কারো হয় উইদাউট এনি রিজন, কোনো আঘাত পাননি বা কিছু হয়নি, তাহলে অবশ্যই এটাকে ইগনোর করবেন না, আপনি সাথে সাথে ডক্টরের কনসালটেশন নেবেন। আবার অনেকের শোল্ডার পেইন হয়। শোল্ডার অর্থ এই যে জয়েন্ট পেইন অথবা আর্ম, হাতে ব্যথা হঠাৎ করে, অনেকে মনে করেন মাসেল পেইন হচ্ছে, মাসেল পুল হচ্ছে, একটি মাসেল রিল্যাক্সেন্ট নিয়ে নেন, হ্যাঁ, মায়োল্যাক্স অথবা ফ্লেক্সিব্যাক এরকম কিছু। প্লিজ এটা করার আগে ডক্টর কনসালটেশন করে নেবেন, কারণ পেইনটি যদি আপনি পেইন কিলার খেয়ে কমিয়ে ফেলেন তাহলে আপনি আর এটা সিমটমটা বুঝতে পারবেন না। সো ভেতরে ভেতরে আপনার হার্ট অ্যাটাক হয়ে হার্ট ড্যামেজ হয়ে যাবে, যেটা পরবর্তীতে আর রিকভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এগুলো খুবই আনইউজুয়াল কিছু সিমটমস, যেগুলো অনেকেই লক্ষ্য করেন না। এই জন্য আমি এই সিমটমসগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি, যে এই সিমটমসগুলো হলে আপনি দেরি না করে আপনার হার্টের যে এসেনশিয়াল চেক আপ সেটি করে নেবেন। ইমার্জেন্সিতে টিসিজি করতে পারেন, অথবা ট্রপোনিন আই নামে একটি ব্লাড এনজাইম আছে যেটার মাধ্যমে বোঝা যায় যে আপনি হার্ট অ্যাটাক হয়েছে কিনা। সো অথবা ইকোকার্ডিওগ্রাম করতে পারেন, তবে অ্যাকুইট কন্ডিশনে ইসিজি অথবা ট্রপোনিন আই দ্য বেস্ট ওয়েজ। এছাড়াও যেটা দেখা যায় যে হঠাৎ করে খুব পালপিটেশন হচ্ছে, অনেকের আছে যে থাইরয়েড প্রবলেম আছে, তাদের সবসময় পালপিটেশন হয়। সো অথবা অনেকের আছে যে স্ট্রেস হলে পালপিটেশন হয়। সো এরকম কোনো কারণ ছাড়া হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়া, পালপিটেশন হওয়া, সাথে একটু ঘাম হওয়া, সাথে একটু ভমিটিং টেন্ডেন্সি, এই কয়েকটি সিমটমস যদি একসাথে আসে, তার কোনো সিস্টেমিক ডিজিজ নেই লাইক থাইরয়েড বা অন্য কিছু, তারাও কিন্তু আর দেরি না করে অবশ্যই ডক্টর কনসালটেশন নেবেন। সাথে অনেকেরই যেটা হয় ফ্যাটিকনেস থাকে, হার্ট অ্যাটাকের সময় ফ্যাটিকনেস জিনিসটা হয়, খুব টায়ার্ড লাগে, দুর্বল লাগে, সাথে আদার সিমটমসগুলো অ্যাসোসিয়েটেড যদি হয় সেগুলো অবশ্যই আপনি কনসিডার করবেন যে এটা আমার হার্টের কোনো সমস্যা হতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো এই ধরনের প্রবলেম যদি কারো থাকে এটাকে একদমই ইগনোর করবেন না, সাথে সাথে ডক্টরের পরামর্শ নেবেন। এবং অবশ্যই সেন্ট্রাল চেস্ট পেন, যেটা খুব কমন সিমটমস, যে বুকের মাঝখানে অথবা এই পাশে, ডান পাশে অথবা বাম পাশে পেন হতে পারে। অনেকে এটা অ্যাসিডিটি মনে করেন, কিন্তু অ্যাসিডিটির জন্য হতেও পারে, কিন্তু অবশ্যই এটাকে ইগনোর না করে সাথে সাথে ডক্টর কনসালটেশন নেবেন। সো দেরি করবেন না। সো আপনার কোয়েশ্চেনের আনসার আশা করি পেয়েছেন যে সিমটমসগুলো কী কী। এরপরে বলছেন, আপনি কোয়েশ্চেন করেছেন যেটা খুবই ইম্পর্টেন্ট, যে সাথে সাথে যদি কেউ মনে করেন বাসায় আমি কি করব। সো যাদের আমি কিছু আমার লাইফের প্রথম দিকে রিস্ক ফ্যাক্টরগুলো বলেছি, তো যেসব রোগীদের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যাদের কোলেস্ট্রল বেশি অথবা যারা একটু অবেজ অথবা স্থূলতা বেশি, যাদের হাইপারটেনশন আছে অথবা ডায়াবেটিস আছে, এ ধরনের পেশেন্ট, যারা স্মোকার, এই ধরনের পেশেন্টরা সবসময় নাইট্রোমিন স্প্রেটা বাসায় রাখবেন, নিডোকার্ড স্প্রে যেটা আমরা বলি। সো এই জিনিসটা আমরা ফার্স্ট এইড বলি। যদি কখনো এরকম চেস্ট পেন অথবা যে সিমটমসগুলো বললাম এগুলো হঠাৎ করে মনে হয়, সাথে সাথে স্প্রেটা আপনারা সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে একটি পাফ অথবা দুটি পাফ নিয়ে নেবেন। এটি হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট অফ হার্ট অ্যাটাক। বাসায় এতটুকুই একটা পেশেন্ট করতে পারে, এর বেশি কিছুই করা সম্ভব নয়, এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। এবং যদি কারো অন অ্যান্ড অফ এই প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে এটি নেওয়ার পরে ডক্টরের কনসালটেশন নিয়ে পুরো হার্টে চেক আপ করে নেবেন যে আপনার হার্টে কোনো ইসকেমিক চেঞ্জ এসেছে কিনা। ইসকেমিক চেঞ্জ আসা এবং হার্ট অ্যাটাক কিন্তু এক জিনিস নয়। তো ইসকেমিক চেঞ্জ আসলেও এই সিমটমগুলো হতে পারে। ইসকেমিক চেঞ্জ যখন আসা শুরু করে, ব্লাড ফ্লো যখন আস্তে আস্তে কমতে শুরু করে, তখনই কিন্তু হঠাৎ করে অ্যাটাক হতে পারে। সো অনেকের কিন্তু ব্লাড ফ্লো যখন কমা শুরু করে তখনই সিমটমসগুলো দেখা দেয়। তো এই সিমটমসগুলো যদি আপনারা ইগনোর না করে ডক্টরকে দেখিয়ে ফেলেন, তখন কিন্তু আর হার্ট অ্যাটাক হয় না। এবং হার্ট অ্যাটাক যদি না হয় তাহলে হার্টের সেল ড্যামেজ হয় না,
এবং হার্ট সেল যদি ড্যামেজ না হয় তাহলে কিন্তু আর পার্মানেন্ট কোনো ক্ষতি হয় না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সিমটমসগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং সবসময় ডক্টরের কনসালটেশনের আন্ডারে থাকতে হবে অথবা ইনভেস্টিগেশন করে নিজেকে চেক আপের আন্ডারে রাখতে হবে, সো দ্যাট আপনার হার্ট সেলগুলো ড্যামেজ না হয়ে যায়। আমরা যদিও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে কাজ করি, প্রত্যেকটা অর্গানকে রিজেনারেট করার চেষ্টা করি, কিন্তু হার্ট সেল রিজেনারেট করা একটু ডিফিকাল্ট হয় এবং ড্যামেজ যদি বেশি হয়ে যায় অনেক সময় রিজেনারেট করা যায় না। তবে ড্যামেজ যদি কম থাকে তবে হার্ট সেলও কিন্তু আমরা রিজেনারেট করতে পারছি উইথ স্টেম সেল অ্যান্ড উইথ আদার ফাংশনাল অ্যাপ্রোচ। সো আশা করি উত্তরটি পেয়েছেন। আচ্ছা, সামার চৌধুরী গতবারও এই প্রশ্নটি করেছিলেন, আমি তখন আনসার দিতে পারিনি, এবার দিচ্ছি। ফ্লুটিয়াম D3 IU 32,000 ক্যাপসুল কি অস্টিওপোরোসিসে খাওয়া যায়? গেলে কি ডোসেস বলুন কাইন্ডলি। ফ্লুটিয়াম D3 IU 3200, সো এটি ইফ ইট ইজ ভিটামিন D3 উইথ সামথিং মিক্সড, আমি আসলে এই কম্বিনেশনটা শুনিনি। যদি এটা আই উড সাজেস্ট যে এই কম্বিনেশনটা আপনি আপনার নিকটস্থ ডক্টরকে দেখিয়ে নিন, এবং যদি এটা ভিটামিন D3 হয় তাহলে অস্টিওপোরোসিসে অবশ্যই খাওয়া যাবে, এবং এটা যদি 3200 হয় তাহলে এটার ডোজটা আমি বলবো নট মোর দ্যান ওয়ান্স আ উইক ফর 4 to 6 weeks। সাধারণত আমরা বলি যে 4000 ইউনিট আপনারা, সরি, যদি 40,000 ইউনিট সপ্তাহে একবার, সো আপনি বলছেন 3200, সো মানে 4000 ইউনিট, 40,000-এর 10 ভাগের 1 ভাগ, তাহলে এটা এভরি অল্টারনেটিভ ডেতেই আপনি খেতে পারবেন। সো ইফ ইট ইজ ভিটামিন D3 তাহলে এটা অস্টিওপোরোসিসে খাওয়া যাবে, এবং ইফ ইট ইজ 3200 ইউনিট তাহলে আমি বলবো এভরি অল্টারনেটিভ ডেতে খেতে, বাট নট কন্টিনিউয়াসলি 6 সপ্তাহ বা 8 সপ্তাহ খেয়ে ভিটামিন D চেক আপ করে যেন টক্সিসিটি না হয় সেটা জেনে বুঝে আবার খেতে হবে। তবে ভিটামিন D3 কিন্তু খেলেই শুধু হবে না, অবশ্যই আপনাকে সানলাইট এক্সপোজ হতে হবে। সানলাইট এক্সপোজ হওয়ার জন্য প্রতিদিন সকালের যে নরম রোদটা আছে 7টা থেকে 8টার মধ্যে, সেই রোদে 10 থেকে 15 মিনিট আপনাকে অবশ্যই এক্সপোজ হতে হবে, নাহলে এই ভিটামিন D3 যেই খাবেন বা যে খাবে সেটি অ্যাক্টিভ হবে না এবং বডিতে কোনো কাজ করবে না। সামার চৌধুরী, আশা করি আপনি আমার উত্তরটি পেয়েছেন। মোহাম্মদ রবিউল ইসলাম প্রশ্ন করেছেন, আপা আমার স্ত্রীর মাথা প্রচণ্ড ব্যথা করে, নাকে রক্ত যায়, তারপর কিছুদিন ভালো থাকে, এভাবেই চলে, রোগীর বয়স 30 বছর, আশা করি উত্তর পাবো। হ্যাঁ, অবশ্যই উত্তর পাবেন। যদি তার মাথা ব্যথা থাকে এবং নাক দিয়ে রক্ত যায়, এটা হতে পারে সাইনোসাইটিস। সো যদি এটা সাইনোসাইটিস হয় তাহলে আপনাকে অবশ্যই একটি আমরা বলি যে এক্সরে করে নেওয়ার জন্য ENT ডিপার্টমেন্ট থেকে আপনারা একটা এক্সরে করে নেবেন, এবং রক্ত যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে নোজের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে গেলে বা সেগুলো যদি ছিঁড়ে যায় কোনো কারণে, তখন নাক থেকে রক্ত পড়তে পারে। অনেকের অনেক কোল্ড থেকে পড়ে, অনেকের এটা একটা ডিজিজ, সেই ডিজিজটা কন্ট্রোল করার জন্য মেডিসিন আছে। তবে আপনি মাথা ব্যথার সাথে অ্যাসোসিয়েটেড করেছেন, এই জন্য আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো এটি মাথার এক্সরে করে নিতে, সো দ্যাট সাইনোসাইটিস কিনা এটা জেনে নিতে। অথবা আপনি যদি সাজেশন চান ফার্দার মোর, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ উদ্দিন, আমার গায়ে প্রচুর ব্যথা, আমি কি খাবো? গায়ে প্রচুর ব্যথা এটি খুব জেনারেলাইজড একটি প্রশ্ন। তবে গায়ে কেন ব্যথা সেটার জন্য রুট কজটা বের করতে হবে। ভিটামিন D-র অভাব আছে কিনা, ক্যালসিয়ামের অভাব আছে কিনা, থাইরয়েডের কোনো ইস্যুস আছে কিনা, হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, অথবা আপনার বয়স যদি বেশি হয় হার্টের কোনো ডিজেনারেটিভ চেঞ্জ আছে কিনা। সো আমি সাজেস্ট করবো আপনি ডক্টরের কনসালটেশন নেবেন এবং আপনি আমার কাছেও আসতে পারেন, সো দ্যাট আমি আপনার রুট কজটা বের করে নিয়ে দেন আপনাকে ট্রিটমেন্ট দিব, তার আগে নয়। একজন বলেছেন, আপু আপনার নাম্বার দিন। অবশ্যই আমি আমার চেম্বারের নাম্বার আপনাদের সবাইকে এখানে SMS করে দিব। সো ওকে, অনেকেই আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ আমাদের লাইফে।
আমার সাথে থাকার জন্য। তো আমি এখন যেটি বলতে চাচ্ছি যে আমার টপিক, আমি আসলে অনেকক্ষণ ধরে লাইভ করছি, প্রায় অনেক সেকেন্ড হয়ে গেল, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। সো লাইভ প্রায় শেষ পর্যায়ে, যে আমি প্যাথোলজিটা বলে দিয়েছি কেন হচ্ছে হার্ট ডিজিজ। এরপরে আমি যেটা বলবো যে এই হার্ট ডিজিজের আসলে ফাংশনাল এবং রিজেনারেটিভ মেডিসিনের ট্রিটমেন্ট কী। নর্মাল যে ইসকেমিক হার্ট ডিজিজের কনভেনশনাল ট্রিটমেন্ট, যে যদি হার্ট পুরোপুরি রক্তনালী ব্লক হয়ে যায় তাহলে আইদার স্টেন্টিং করতে হয় অথবা সার্জারিতে যেতে হয়, বাইপাস সার্জারি। বা যদি অ্যাকুইট কোনো, আমি প্রথমেই বললাম যে যদি অ্যাকুইট কোনো সিমটমস না থাকে, লাইক চেস্ট পেন, সোয়েটিং অথবা রেস্টলেসনেস, অনেক বেশি ফ্যাটিকনেস, সেই ক্ষেত্রে আমরা রিজেনারেটিভ অ্যাপ্রোচে 4ভাবে এটাকে ট্রিটমেন্ট করতে পারি। নাম্বার ওয়ান লাইফস্টাইল মডিফিকেশন। এর অর্থ হচ্ছে আপনার সেডেন্টারি লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করা, এবং ডিপেন্ড করবে আপনার হার্টের কতটুকু ব্লকেজ আছে বা ইসকেমিয়া আছে তার উপরে আপনার এক্সারসাইজের ডোজটা ডিপেন্ড করবে। এটা আমরা ডক্টররা ডিসাইড করে দিব। অনেকেই মনে করেন অনেক বেশি এক্সারসাইজ করাটা খুব ভালো, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী এক্সারসাইজ করতে হবে। সো এটা হতে পারে অনেক ভারী এক্সারসাইজ, এটা হতে পারে অনলি ওয়াকিং। সো এটা ডিপেন্ড করবে আপনার হার্টের ইসকেমিয়ার লেভেল কতটুকু আছে তার উপরে। নাম্বার 2 যেটা আমি বলবো সেটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ। যদি আপনার হার্টের কোনো প্রবলেম হয়েই থাকে, ইসকেমিয়া ডেভেলপ করে থাকে, তার মানে আপনার ব্লাড ফ্লো কম আছে। ব্লাড ফ্লো কম থাকার অর্থ হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে টক্সিন ম্যাটেরিয়াল বেশি। সো খাবারের মাধ্যমে ডিটক্স করতে হবে বডিকে, এবং যেটা করতে হবে যে আপনার কোলেস্ট্রল যদি বেশি থাকে, ব্যাড কোলেস্ট্রল যদি বেশি থাকে সেটাকে কমাতে হবে এবং গুড কোলেস্ট্রলকে বাড়াতে হবে। এই ধরনের খাবারগুলো আপনাকে খেতে হবে। নাম্বার 3 হচ্ছে আমরা যে ট্রিটমেন্টটি ইউডব্লিউ ভিলামেডিকাতে দিচ্ছি অথবা রিজেনারেটিভ অ্যাপ্রোচ থেকে দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ডিভাইস বেসিস আমরা আপনার হার্ট অথবা পুরো বডিকে ডিটক্স করছি কিলেশনের মাধ্যমে এবং ফসফোলিপিড ইনফিউশনের মাধ্যমে। যদি আপনার কোনো ব্লকেজ হয়ে যায়, যেটা পার্শিয়াল ব্লকেজ, ফুল ব্লকেজ না এবং অ্যাকুইট কোনো কন্ডিশন নেই, সেক্ষেত্রে স্লোলি আমরা ব্লকেজগুলোকে লিকুইফাই করে বের করে দিচ্ছি। অ্যান্ড নাম্বার 4 অফকোর্স আমরা কিছু সাপ্লিমেন্টস আপনাকে দিচ্ছি যেন ফার্দার আপনার ব্লাড ফ্লোটা ভালো থাকে। আপনি সেক্ষেত্রে কড লিভার অয়েল, যেটা বিভিন্ন ধরনের ফিশ অয়েল, গার্লিক, এগুলো খেতে পারেন। এগুলো সাপ্লিমেন্ট আকারেও খেতে পারেন, এগুলো আপনি রও খেতে পারেন, তবে অনেকে র খেতে পারে না, এবং সাপ্লিমেন্টে একটা নির্দিষ্ট ডোজেস থাকে। সো র খেতে গেলে সেই ডোজেসটা অনেক সময় মেনটেন করা যায় না। সো যদি সাপ্লিমেন্ট আকারে নির্দিষ্ট ডোজেসে খেয়ে আপনি ব্লাড ফ্লোটাকে কন্ট্রোলে নিয়ে আসেন, তারপর আপনার ডেইলি লাইফস্টাইলে র আকারে খেতে পারেন। সো এই 4টি অ্যাপ্রোচে কিন্তু হার্টের পেশেন্টসদের আমরা রিজেনারেটিভ এবং ফাংশনাল মেডিসিন যেটাই বলুন না কেন আমরা এভাবে ট্রিটমেন্ট করছি। সো নাম্বার 1 ইজ, আমি একটু রিপিট করি 4টি জিনিস। নাম্বার 1 ইজ ইটস নট অনলি মেডিসিন, ওকে। অ্যান্ড নাম্বার 5-এ আসছে হচ্ছে যদি ডক্টর কোনো কার্ডিওলজিস্ট আপনাকে কোনো মেডিসিন দিয়ে থাকেন, সেটি কন্টিনিউ করব আমরা, তবে আমরা চেষ্টা করব যে রিপেয়ার এবং রিজুভিনেশনের মাধ্যমে আস্তে আস্তে মেডিসিনের ডোজটা কমিয়ে দেওয়া। কারণ অ্যাকুইট কন্ডিশন ছাড়া কনভেনশনাল আমাদের যে কেমিক্যাল যুক্ত মেডিসিন আছে যত কম নেওয়া যায় বডি তত বেটার থাকে। সো একদম শেষে যেটা হার্টের মাসেলস যদি ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে, এবং যেন ড্যামেজ না হয় প্রিভেন্ট করার জন্য আমরা স্টেম সেল ইউজ করছি। আমরা হার্টের জন্য স্পেশাল হার্ট স্পেসিফিক স্টেম সেল অথবা পেপটাইড জার্মান থেকে নিয়ে আসছি এবং ইউজ করছি। সো এভাবে আমরা আসলে আমরা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ যেটাকে বলে, মাল্টিপল অ্যাপ্রোচের মাধ্যমে ইসকেমিক হার্ট ডিজিজের ট্রিটমেন্ট করছি। এবং যদি কারো হার্ট অ্যাটাক সিরিয়াস হয়ে যায়, কেউ যদি সার্জারি করেও ফেলেন ইন ফিউচারে হার্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য, কারণ আমরা জানি যাদের একবার ইসকেমিয়া ডেভেলপ করে তাদের বারবার ইসকেমিয়া ডেভেলপ করার একটা চান্স থাকে। কারণ অনেকের, আমি যখন রিস্ক ফ্যাক্টর বলেছি একটি পয়েন্ট মিস করেছি, যে জেনেটিক ফ্যাক্টর একটি ফ্যাক্টর। তো জেনেটিক ফ্যাক্টরটার জন্য অনেকের বারবার রিকারেন্স হওয়ার প্রবণতা থাকে, অথবা অনেকে মেনটেন করতে পারেন না, সেজন্য রিকারেন্সি চলে আসতে পারে। এইসব কিছু প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা এই 5টি অ্যাপ্রোচে ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্টদের ট্রিটমেন্ট করতে পারি। আমি আবার রিপিট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ শুনে নেবেন। এবং যদি আপনাদের এই লাইফটি উপকারে আসে প্লিজ সবার সাথে শেয়ার করবেন, কারণ আমি জানি বাংলাদেশে প্রচুর হার্ট ডিজিজের পেশেন্ট আছেন এবং তারা সাফার করছেন। তাদের জন্যই আসলে এই সন্ধ্যাবেলা আমি সারাদিন অফিস করে পেশেন্ট দেখে এসে আপনার জন্য এই লাইফটি করছি। সো নাম্বার 1 lifestyle modification, number 2 nutritional approach, number 3 of course আমরা ডিটক্স করব বডিকে কিলেশন এবং ফসফোলিপিড ইনফিউশন দিয়ে আপনার ব্লকেজগুলো ছাড়ানোর জন্য, যদি অ্যাকুইট কোনো প্রবলেম না থাকে।
সো স্লোলি এটি কাজ করবে, কিন্তু পার্মানেন্টলি আপনার রক্তনালীকে সম্প্রসারিত করবে এবং ব্লকেজগুলোকে রিমুভ করবে। অ্যান্ড নাম্বার 4 আমি যেটা বললাম যে কিছু সাপ্লিমেন্টস যেগুলো আপনার রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে, পরবর্তীতে আপনি ফুডের মাধ্যমে এগুলো মেনটেন করতে পারবেন। নাম্বার 5 স্টেম সেল, হার্ট স্পেসিফিক স্টেম সেল, যেটি ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট। আমরা খুবই আশাবাদী যে এখন বাংলাদেশে এরকম একটি সেন্টার এসেছে এবং আমরা সেই সেন্টারকে রিপ্রেজেন্ট করছি এবং এই সেন্টার থেকে পেশেন্টসদের উপকার দিতে পারছি এবং পেশেন্টসরা উপকার পাচ্ছে। এই জন্য পেশেন্টসকে দেশের বাইরে যেতে হচ্ছে না এবং আমাদের ব্রাঞ্চ আমাদের মোটামুটি ওয়ার্ল্ডের 30 থেকে 32টি দেশে আছে। সো এরকম একটি সেন্টার বাংলাদেশে চলে এসেছে। সো আমাদের এখন বেস্ট অপশনসগুলোতেই যাওয়া উচিত। অ্যাজ এ ডক্টর আমি এটাই মনে করি। একজন কোশ্চেন করেছেন রাকিব ইসলাম, ক্যান্ডিডা ইনফেকশন কোন ওষুধ খাওয়া যাবে? ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডা ইজ এ ভাইরাস ইনফেকশন। সো ক্যান্ডিডিয়াসিস যদি কারো থাকে সেই ক্ষেত্রে এটা ইটস এ ভাইরাল ফাঙ্গাল ইনফেকশন। সো ক্যান্ডিডিয়াসিসের জন্য আসলে আমরা মেডিসিন সাজেস্ট ভাবে না করে আমি যেটা বলি কেন ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, হ্যাঁ, কারণ আপনার বডিতে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে, গুড ব্যাকটেরিয়া কমে যাচ্ছে এবং ডাইজেস্টিভ এনজাইম যেগুলো আছে সেগুলো খাবারের হজম ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এইটারই একটা সিমটম হচ্ছে ক্যান্ডিডিয়াসিস বা ক্যান্ডিডা হচ্ছে। সো অথবা ফ্যাটি লিভার যাদের হচ্ছে তাদের ক্যান্ডিডিয়াসিস হচ্ছে। সো এই ক্ষেত্রে অবশ্যই যদি আপনি আপনার গুড ব্যাকটেরিয়া বাড়াতে পারেন, এই ধরনের খাবার খেতে পারেন অথবা সাপ্লিমেন্ট, ডাইজেস্টিভ এনজাইম প্রপারলি নিতে পারেন, ফ্যাটি লিভার যদি থাকে সেটাকে রিভার্স করতে পারেন, তাহলে ক্যান্ডিডা ইনফেকশন ভালো হয়ে যাবে, নির্দিষ্ট কোনো ওষুধের প্রয়োজন হবে না। সবাই অনেকে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছেন। আসলে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াটা অতটা ইজি না। আমি যে চেম্বার করেছি এখানে আমি অবশ্যই তার ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। সো আমি আমার লাইফের প্রায় শেষ পর্যায়ে, আমি ট্রিটমেন্ট পর্যন্ত চলে এসেছি। লাস্ট যেটা আমার টপিক সেটা হচ্ছে হাউ টু প্রিভেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ। তো প্রিভেনশন অফ ইসকেমিক হার্ট ডিজিজ এইটা যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমরা সবচেয়ে ভালো থাকবো, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা সবাই জানি। এবং এই জিনিস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আসলে আমাদের এত কথা বলা বা ডক্টরদের শরণাপন্ন হওয়া এই জিনিসগুলো আসলে লাগে না। সো প্রিভেনশন যদি করতে হয় খুবই সিম্পল, জাস্ট যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বলেছি সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে আপনাকে রিভার্স করতে হবে। আপনি স্মোকার হন অথবা অ্যালকোহলিক হন, অ্যালকোহল স্টপ করতে হবে অথবা খুব লিমিটেড লেভেলে অ্যালকোহল নিতে হবে এবং যেখানে কার্বোহাইড্রেট বেশি থাকে, যেখানে ক্যালোরি বেশি থাকে সেই অ্যালকোহলগুলো অ্যাভয়েড করতে হবে। স্মোকিং একদম টোটালি স্টপ করতে হবে। যদি আপনি অবেজ হন আপনার স্থূলতা কমাতে হবে। আপনার যদি কোলেস্ট্রল ইমব্যালেন্স থাকে কোলেস্ট্রলকে ব্যালেন্স করতে হবে। আপনার যদি হাইপার টেনশন থাকে প্রেশারকে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড দেন ফাইনালি যদি যেটা বলছিলাম যে যারা ফিমেল যারা আছেন যাদের হরমোনাল ইমব্যালেন্স হয় পোস্টমেনোপজ হলে বা মাসিক বন্ধ হয়ে গেলে, তারা এটাকে ইগনোর না করে তাদের, আমি পোস্টমেনোপোজাল সিনড্রোম নিয়ে অনেক লাইভ এবং রেকর্ডিং আছে, সেখানে বলেছি যে পোস্টমেনোপোজাল সিনড্রোমে কিছু সিমটমস আছে, হট ফ্লাশ, মুড সুইং, ইরিটেশন, এইগুলো যদি দেখা দেয় তাই দেরি না করে হরমোনাল ব্যালেন্সটা বডিতে ফিরিয়ে আনতে হবে। কিন্তু চেষ্টা করতে হবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি না নিয়ে ন্যাচারাল ওয়েতে বডিতে এগুলো ফিরিয়ে নিয়ে আসা, এবং এখন বর্তমানে বাংলাদেশে এটি সম্ভব। সো এই জিনিসগুলো জাস্ট রিস্ক ফ্যাক্টর যাদের আছে সেগুলোকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমরা কিন্তু হার্ট ডিজিজ প্রিভেন্ট করতে পারি। একজন কোশ্চেন করেছেন নজরুল ইসলাম, ডায়াবেটিস 7 থেকে 8 থাকে, কিছুদিন যাবৎ স্নায়বিক দুর্বলতা অনুভব করছি, কোনো সমাধান আছে কি? অবশ্যই আছে। এটা সাধারণত আমরা বলি 7 থেকে 8 ডায়াবেটিস ইটস নট আন্ডার কন্ট্রোল, এটা কন্ট্রোলে নেই। সো দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে আমরা যেটা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটাই হোক না কেন, নার্ভগুলো ইনভলভ হয়ে যায় এবং নার্ভগুলো উইক হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিসকে আপনাকে 6-এর নিচে রাখতে হবে, মানে ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগারকে আপনাকে 6-এর নিচে রাখতে হবে এবং নার্ভগুলোকে সঠিক পরিমাণে ভিটামিন এবং মিনারেলস দিতে হবে, সো দ্যাট নার্ভগুলো আবার উদ্দীপ্ত হয়ে ওঠে। সো এই ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। সো দেরি না করে আমরা ট্রিটমেন্ট শুরু করে দেব। মুস্তাকিম হোসেন প্রশ্ন করেছেন, ম্যাডাম আই এম ভিলেজ ডক্টর, সো আই নিড ইউর পার্সোনাল নাম্বার ফর কন্ট্যাক্ট। আসলে আমি এখানে আমার অফিসিয়াল নাম্বার দিয়ে দিব, এটার মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কী কী খাবার খাবেন আপনার যদি ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকে।
তো যদি কারো ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকে অথবা নাও হয়ে থাকে, কারো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, তারা কী ধরনের খাবার খাবেন? তারা অবশ্যই চেষ্টা করবেন কড লিভার অয়েল বা ফিশ অয়েল অথবা সামুদ্রিক মাছ খেতে। এটা ন্যাচারাল ফুডগুলো খাওয়ার চেষ্টা সবচেয়ে বেশি করবেন। কার্বোহাইড্রেট রিচ ফুড খাবার কম খাবেন, যেখানে ক্যালোরি বেশি থাকে সেই ধরনের খাবার কম খাবেন। বাট যেখানে গুড ক্যালোরি সোর্স যে খাবারগুলো, যেরকম খেজুর, হানি, বাদাম, এই জিনিসগুলো খাবেন। তারপরে সামুদ্রিক মাছের কথা বলেছি, যেগুলো রেড মিট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চিকেন, দেশি মুরগি খাওয়ার জন্য, এবং চেষ্টা করবেন যদি মাংস খেতেই হয় তাহলে চর্বি ছাড়িয়ে মাংসটি খাওয়ার জন্য। তৈলাক্ত খাবার কম খেতে হবে, ডুবো তেলে ভাজা খাবার অথবা জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। এবং তৈলাক্ত খাবার যদি কম খেতে চান তাহলে অবশ্যই কী ধরনের তৈলাক্ত খাবার যদি খেতেও চান, কী ধরনের তেল ব্যবহার করবেন সেখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। সয়াবিন তেল এটা বাজারে পাওয়া যায়, আমরা বলি এটাকে একটু অ্যাভয়েড করার জন্য চেষ্টা করতে হবে। কোল্ড কম্প্রেস ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করার জন্য, অথবা ফ্রেশ যেটাকে আমরা বলি যে সরিষার তেল ইউজ করার জন্য, অথবা অলিভ অয়েল ইউজ করার জন্য। এটা আপনার রান্নাতে ইউজ করতে পারেন এবং খালিও খেতে পারেন। তবে মনে রাখবেন তেলে খাবার রান্না করবেন না। খাবার রান্না করে উপর দিয়ে তেল দিয়ে তারপর খাবারটা নামিয়ে আনবেন। এতে আপনি এই তেলগুলো হচ্ছে গুড ফ্যাট, সো এই ফ্যাটের যে উপকারিতা সেটা আপনি পেয়ে যাবেন। সো এছাড়া কাঠবাদাম খাওয়ার অভ্যাস করতে হবে। অ্যান্ড এই তো এই ফুডগুলো যদি আপনি রেগুলার খাবারের অভ্যাসে চেঞ্জ করে নিয়ে আসেন তাহলে আপনি দেখবেন যে আপনার হার্ট ডিজিজ থেকে কতটা নিজেকে প্রিভেন্ট করতে পারছেন, যদিও আপনার ফ্যামিলিতে হার্ট ডিজিজ থেকে থাকে। কারণ অনেকেই বলে জেনেটিক কারণে হার্ট ডিজিজ হয়। জেনেটিক কারণে যদি হার্ট ডিজিজ হয় সেটাকে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব থ্রু লাইফস্টাইল অ্যান্ড নিউট্রিশনাল অ্যাপ্রোচ, ফাংশনাল অ্যাপ্রোচ। অ্যান্ড ফাইনালি আমরা রিজেনারেটিভ অ্যাপ্রোচে আপনাকে সম্পূর্ণভাবে রিপেয়ার করে দিচ্ছি বডিকে। আমরা একটি সিমটমকে ট্রিটমেন্ট করছি না, আমরা পুরো ডিজিজটাকে রুট কজ থেকে ট্রিটমেন্ট করছি। সো নজরুল ইসলামের লাস্ট প্রশ্ন ছিল একটা নিয়ে আপনার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা পেতে চাই। অলরেডি প্লিজ আপনি আমার লাইফটি পুরোটি দেখবেন। এটাই আমার চিকিৎসা পদ্ধতি, প্রপার ডায়াগনোসিস, দেন বডিতে যেই খারাপ জিনিসগুলো থাকে সেগুলো ডিটক্সিফিকেশন, দেন যেই অর্গানটা ড্যামেজ হয়ে গেছে সেই সেলগুলোকে রিপেয়ার, অ্যান্ড লাস্ট অফ অল স্টেম সেল দিয়ে রিজুভিনেশন। এগুলোর মধ্যে এক একটা ডিজিজের জন্য এক একভাবে আমরা ট্রিট করি, বাট দিস ইজ দ্য মেইন 4 পিলার অফ মাই ট্রিটমেন্ট. Thank you very much for being with me and watching this live. Hopefully আমি শীঘ্রই আপনাদের সামনে আবার একটি লাইভ নিয়ে আপনাদের এই সাজেশন দেয়া কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি এই লাইভটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার হবে বলে মনে করেন তাহলে সবার সাথে শেয়ার করুন। এবং যদি কনসালটেশনের প্রয়োজন হয় আমি এখানে আমার আমার চেম্বারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেখানে যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।